স্বাগত। আজকের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। ক্ষয়িষ্ণু সমাজে প্রায়ই উপেক্ষিত হয় বিচারের বাণী, তখন আর অনাচার প্রতিরোধের সেরা রক্ষক কবচার নয় আইন কানুন। এক্ষেত্রে সুস্থ সংস্কৃতি ও নৈতিকতার প্রচারেই পরাস্ত হতে পারে সমস্ত অপরাধ। এসব নিয়ে আজকের আলোচনা সমাজের অসুখ। কথা বলতে শুরুতে আছেন সমাজতান্ত্রিক ডক্টর সলিমুল্লাহ খান, আছেন মনোবিদ ডক্টর মেহতাব খানম, আছেন কবি ফরিদ কবির। স্বাগত আপনাদের। ডক্টর সলিমুল্লাহ খান, আমরা সমাজের অসুখ বলে যেটিকে বলছি, এটি কিছুদিনের উদাহরণ নিয়ে সর্বশেষ যে বাচ্চাটিকে আসলে সবার চোখের সামনে মেরে ফেলা হলো, কেউ এটিকে ভিডিও করলেন, তুলে দেওয়ার জন্য অনেকে দাঁড়িয়ে থাকলেন। আমরা যদি ধরেও নেই যে তারা হয়তো এতটা বোঝেননি যে বাচ্চাটি হয়তো মরে যাবে, মেরে ফেলার জন্য তারা এটি করেননি, তারপর এটি যারা করছেন, মানে এটি কেন এরকম হচ্ছে? এবং এই ঘটনাটি আমাদের প্রথম নয়। আমরা কিন্তু গণপিটুনিতে 6 জনকে একসাথে মেরে ফেলতে দেখেছি এই শবে বরাতে 2-3 বছর আগেও। এটি কেন হচ্ছে? এই গণপিটুনি, এই যে শব্দটি আমরা বহুল ব্যবহার করছি, এই শব্দটিকে যত নিরীহ মনে হয় আসলে তো ততটা নিরীহ না। এটি সম্পর্কে যদি আপনি বলতেন। ফ্রয়েডের একটা বই আছে, এটার নাম হচ্ছে সভ্যতা এবং তার অসন্তোষ, ইংরেজিতে বলে সিভিলাইজেশন অ্যান্ড ইটস ডিসকন্টেন্টস। সেখানে তিনি প্রাচীন কালের এক লেখকের উদ্ধৃতি দিয়ে বলছেন, ম্যান ইজ দ্য উলফ টু ম্যান। মানুষ হচ্ছে মানুষের কাছে নেকড়ে বাঘস্বরূপ। আমরা যে মানবাধিকারের কথা সকলেই বলি না, সকলেই বলি মানবাধিকার লঙ্ঘন করে কে? যদি কেউ লঙ্ঘন করে থাকে তার তো একটা পরিচয় থাকবে। আজকাল যে মানবাধিকার তত্ত্ব, তাতে বলা হচ্ছে বাইরে একটা অশুভ শক্তি আছে, এটা অনেকটা ধর্মীয় কথার মতো, ইভল, কিন্তু তার পরিচয় জিজ্ঞেস করলে পরিষ্কার করে বলে না। তারা যেমন যেখানে শারীরিক অত্যাচার হয়, যেখানে একজন আরেকজনকে নির্দয়ভাবে প্রহার করে, প্রহারের ফলে মৃত্যু হতে পারে, সেইগুলিকে শুধু সাধারণত মানবাধিকার লঙ্ঘন বলে বলা হয়। এর আরেকটা কারণ হচ্ছে, যখন আপনি একজন শ্রমিককে কারখানায় কাজ করিয়ে সারাদিন তাকে যদি ন্যূনতম মজুরি হিসেবে 2000 টাকা বা 3000 টাকা দেন, সেটাকে মানবাধিকার লঙ্ঘন সাধারণত বলা হয় না। কাজে মানবাধিকারের সংজ্ঞার দিক থেকেও দেখবেন শারীরিক নির্যাতন 1 নম্বর স্থান পায়। এখন আপনি নিজেই বলছেন যে শিশুকে এই যে সিলেটে হত্যা করা হলো রাজন, সেই হত্যাটা আপনি বলছেন তারা ইচ্ছা করে নাই, সেটা আপনি জানেন কি করে? যখন এখন ডাক্তারি যে রিপোর্ট বেরিয়েছে, দেখা যাচ্ছে মস্তিষ্কের রক্তক্ষরণের ফলে এই শিশু মারা গেছে। তার মানে তার মাথাকে ধরে এমনভাবে আঘাত করা হচ্ছিল যে কারণে তার রক্তক্ষরণ হতে পারে। কাজে যেই অত্যাচার ভয় দেখানোর জন্য আর যে অত্যাচার হত্যা করার জন্য, তার মধ্যে পার্থক্য আপনি করবেন ফরেনসিক রিপোর্ট দেখে। এটা তো ভয় দেখানোর জন্য অত্যাচার ছিল না। স্যার, আপনি মনে করছেন যে তাকে মেরে ফেলার জন্যই করেছে? স্যার, তাহলে তো এটা আরো ভয়ঙ্কর যে 4-5 জন মিলে এত ছোট একটা বাচ্চাকে মেরে ফেলার জন্য বেঁধে টেঁধে। এখন নানা রকমের এখন চিন্তা হবে, নানা ধরনের কল্পনা হবে। একটা খবর আজকে দেখেছেন, লিখেছে একটা অনলাইন নিউজ সার্ভিসে লিখেছে, তার কারণ অন্য, জি, কোট আনকোট অন্য। জি, সেখানে বলা হচ্ছে এখানে যৌনতাও জড়িত, যেটাকে বলা হয় শিশু নির্যাতনের আরেকটা মাত্রা। রিপোর্ট অনুসারে যে শিশুকে হত্যা করা হয়েছে তার বয়স 13 বছর, মানে তাকে ঠিক শিশু কিশোরের মাঝামাঝি বলা যায়। কাজে এখানে আরো কি কি কারণ আছে, যেটা সম্পূর্ণ অনুসন্ধান হয়, দেখা যাবে যে সেটার হয়তো বিবিধ মাত্রা, আজকাল যেটাকে বলে বহুমাত্রিক কারণ আছে। কিন্তু মূল কথা হচ্ছে সমাজে এই ধরনের হিংসার প্রসার কখন হয়। কেউ কেউ বলতে পারেন যে চিরকালে এটা হয়ে আসছে। আমি যে ফ্রয়েডের যে উদ্ধৃতি বললাম, যে মানুষ চিরকালই মানুষের কাছে শত্রু হিসেবে নিজেকে হাজির করে, কিন্তু সমাজে যদি আমরা সবসময় মনে করি যে হাজিরের কোনো কারণ নেই, এটা শুধুমাত্র দৈবক্রমে হচ্ছে, তাহলে এই সম্পর্কে আমরা কিছুই করতে পারবো না, আমরা যেন হতাশ হয়ে থাকবো। কিন্তু দেখা যায় সমাজে কখনো কখনো সময় আসে এই ধরনের মাত্রা, অত্যাচারের মাত্রা, নির্যাতনের মাত্রা বৃদ্ধি পায়, আর কখনো এটা কমে। আমরা দেখেছি যখন ঔপনিবেশিক যুদ্ধ হয় তখন টর্চার হয়। একটা সাধারণ কথা আমি বলি, আলজেরিয়ায় ফরাসিরা যুদ্ধের সময় যেই পরিমাণে টর্চারকে শিল্পে রূপান্তরিত করেছিল, সেটা আর পৃথিবীর আর কোনো দেশ করেছে কিনা সন্দেহ। কিন্তু জার্মানদের সাথে যখন ফরাসিদের যুদ্ধ হয়েছে, অথবা ফরাসিদের সাথে জার্মান যুদ্ধ হয়েছে, তারা পরস্পরের দেশ দখল করেছিল, তখন কিন্তু এই মাত্রায় তারা নির্যাতন করেনি। তাহলে যখনই আপনি উপনিবেশে যান, আপনি শিশু পান বা উপনিবেশিত জনগণকে আপনি শিশু হিসেবে কল্পনা করেন, তখন তার উপর অত্যাচারের মাত্রাটা তারা বাড়িয়ে দেয় এবং বলে যে উপনিবেশের লোকজন হচ্ছে শিশু সুলভ, তাদের একটু বুদ্ধি কম, অর্থাৎ পিটালে তাদেরকে ঠিক করা যাবে। এই যে চিন্তা, এটা কোথা থেকে আসে? এটা হচ্ছে অনুসন্ধানের বিষয়। স্যার, আমরা আবার আপনার কাছে আসছি। আমি একটু আপা আপনার কাছে জানতে চাইবো যে সমাজে সবসময় এরকম ধরনের কিছু লোক থাকবে যাদেরকে আমরা রং হেডেড বলি বা ওরকম, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখানে আরো 20-25 জন ছিলেন, হয়তো আরো 40-50 জন দেখেছেন, তারা কেন আসলে এগিয়ে আসেননি? তারা কেন এরকম একটা অন্যায় হতে দিলেন? আমরা তো 50 জনকে সমানভাবে অপরাধী বলতে পারবো না। এটা কিরকম সমাজ?
না, দাঁড়াবে? আমাদের সমাজে কিন্তু এটা বহুদিন ধরে আমার পর্যবেক্ষণে আমি বলবো যে আমাদের কিন্তু যে মানবিক গুণাবলীগুলো সেটা কিন্তু আসলেই কিন্তু আস্তে আস্তে তার একটা মানে কি বলবো বিলুপ্তি ঘটছে। আমার কাছে মনে হয় যে আমাদের বোধহয় এই জায়গাটাতে নতুন করে ভাবা দরকার এবং আমাদের উত্তরণের জায়গাগুলো খোঁজা দরকার। আমরা কিন্তু এই টক শোগুলোতে আসি, আমার কাছে গতকাল যখন আমাকে বলা হলো এখানে আসতে, আমি কিন্তু খুব ভেবেছি যে যখনই একটা ঘটনা ঘটে তখনই কিন্তু আমাদের ডাক পড়ে, আমরা এসে কথা বলছি, আমরা এসে কিছু সমস্যার কথা বলে যাচ্ছি যে সমাজে বিচারহীনতা, সমাজে পুরুষতন্ত্র, সমাজে শিশু বান্ধব সমাজ না, নারী বান্ধব সমাজ না, মানে রাজনৈতিক সংস্কৃতির মধ্যে অনেক রকম অসুস্থতা, নানান কথা আমরা বলছি। কিন্তু আমার মনে হয় এখন সময় এসেছে, মিডিয়ারও একটা বোধহয় ঘুরে দাঁড়াবার সময় এসেছে যে আমরা সমস্যাগুলো না, আমাদের আসলে চিন্তা করতে হবে যে আমরা এই সমাজটাকে সুন্দর করার জন্য কি করতে পারি, এবং মিডিয়ার কিন্তু এখানে একটা বড় ভূমিকা আছে। আমি আশা করব এখন থেকে টক শোগুলোতে, আমি শুধু ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে বলছি না, আমি সবগুলো চ্যানেলের কাছে আমার একটা হাত জোর করে করজোড়ে আমি অনুরোধ করব, আমরা এখন সমাজ গঠনের কথা বলি। সমস্যার কথা অনেক হয়েছে, আমরা কিন্তু এরকম কোন সাজেশন আপনার কি আছে যে মানে কি করলে সমাজে একটু গঠনমূলক সমাজ হতে পারে, এটা কি আপনি একটু ডেফিনেটলি বলবেন? সেরকম তো অনেক, আসলে সে ধরনের কোনো চিন্তা ভাবনা করা হয়নি যে আমরা 40 বছরের উপরে দেশের বয়সটি হয়েছে, আমরা কিন্তু অর্থনৈতিক সূচকে কোথায় গেলাম, কোথায় আমাদের বাণিজ্যের কি অবস্থা, আমরা কিন্তু সেই জায়গাটা নিয়ে উল্লাস করছি। আমাদের নিম্ন মধ্যম আয়ের দেশ হয়েছে, আমরা কিন্তু সেটা নিয়ে উল্লসিত হচ্ছি, কিন্তু আমরা সামাজিকভাবে কোথায় আছি, আমাদের নৈতিকতা কোথায় আছে, আমাদের মানবিক গুণাবলীগুলো কোথায় আছে, সেটার জন্য আমি মনে করি যে বিদ্যালয়ে, কারণ আমি সবসময় পরিবারের চর্চার দিকে আগে ইঙ্গিত করতাম যে পরিবারগুলোতে যে চর্চা হয়, আমি কিন্তু একজন প্র্যাকটিসিং সাইকোলজিস্ট হিসেবে আমি প্রতিনিয়ত শুনছি যে ওখানে কিভাবে নারীর প্রতি নির্যাতন হচ্ছে, শিশুর প্রতি নির্যাতন হচ্ছে, বিদ্যালয়ে কিভাবে কি কি ঘটনা ঘটছে, আমি কিন্তু প্রতিনিয়ত শুনছি। আমার মনে হয় এই দুটো পরিবারকে আমরা নিয়ে কাজ করাটা খুব কঠিন হবে। আমরা সেক্ষেত্রে যেটা করতে পারি, আমরা বিদ্যালয়গুলোতে যখন শিশু মানুষ এই যে মানুষগুলো বাচ্চাটাকে মেরেছে তারা একদিন শিশু ছিল, সেই শিশু মনে কিন্তু আসল ফ্রয়েডও বলেছেন যে শিশুটাই কিন্তু আমাদের বড় হয়ে একটি নাগরিক হবে, এবং তখনই কিন্তু ওর মনটা তৈরি হয়ে যায় ও কি ধরনের ব্যক্তিত্বের মানুষ হবে, সে কি সহিংস হবে নাকি সে কি দয়ালু একটি মানুষ হবে, সেটি কিন্তু ছোটবেলাতেই নির্ধারিত হয়ে যায়। কাজে সেই শিশুদেরকে আমাদের ধরতে হবে, সেই শিশুদের যখন গঠনের সময়, বিকাশের সময়, সেই সময় আমাদের কিছু প্রোগ্রামের কথা ভাবতে হবে। আমরা এখন এই যে নম্বর ভিত্তিক বাণিজ্যিকীকরণ শিক্ষা ব্যবস্থার মধ্যে রয়েছে, আমাদের এখনো শিক্ষা ব্যবস্থার এই অবস্থা, আমরা সেখানে কিছু প্রোগ্রাম আমার মনে ডক্টর হয় সলিমুল্লাহ করা খানকে উচিত। আমি এই বিষয়টি একটু মনে রাখতে বলবো, আপনি যদি এই বিষয়ে আপনার মতামত একটু বলেন। আমি জানাব ফরিদ কবিরকে একটু হয়ে আসি। জানাব ফরিদ কবির, আপনি কি এই বিষয়ের সাথে একমত যে মানবিক গুণাবলীগুলোর বিলুপ্তি ঘটছে, এরকম সরলীকরণ করা যাবে কিনা? এবং সেই ক্ষেত্রে আপনি আপা গণমাধ্যমের কথা বলছিলেন, আপনি আমাদের এখানে যদি শিল্প সাহিত্যের প্রতিনিধি হিসেবে, সংস্কৃতির প্রতিনিধি হিসেবে আপনি বলেন যে এই গুণাবলী যদি বিলুপ্তি ঘটে থাকে তার জন্য আপনারা কতটা দায়ী আসলে, বা আপনাদের কতটা ব্যর্থতা রয়েছে? আপার সঙ্গে আমি একমত যে বিলুপ্তি ঘটছে, কিন্তু আমার মনে হয় যে আপা যে সাজেশনসটা দিলেন, আমার মনে হয় না যে সেখান থেকে আমাদের কোনো সমাধান আসবে, কারণ আমাদের আরেকটু শেকড়ে যেতে হবে। কারণ এই আমরা গত 30-40 বছরে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করছি, যে পর্যবেক্ষণ আমার যেটা, সেটাতে একটা টোটাল একটা নৈতিকতার একটা বড় পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনে শুধু স্কুল কলেজে আপনি শিক্ষক ছাত্রদেরকে যদি আপনি তাদের নৈতিকতা, তাদের মানবিক গুণাবলী শেখাতে যান, তাহলে হবে না। কারণ সে শিক্ষককে কি দেখছে? সেই শিক্ষককে দেখছে যে আমরা যখন স্কুলে পড়তাম তখন শিক্ষক আমাদেরকে বলতেন যে তুমি যেটা জানো না তুমি আমার কাছে এসো, আমি তোমাকে শিখিয়ে দেবো। আমরা স্কুলে যেতাম আলাদাভাবে কোচিং নিতে, এবং ওনারা বিনা পয়সায় আমাদেরকে শেখাতেন। এখন স্কুলের শিক্ষককে তারা দেখছে যে শিক্ষকরা কেউ সেই রোল মডেল শিক্ষক আমি কিন্তু সেটাই বলতে চেয়েছি, ওখানে ফলে পরিবর্তন আনতে হবে, তাই না? সমাজে না, আমি বলছি যে সেই শিক্ষকের মানসিকতা বদলাবেন কিভাবে? সে দেখছে যে সেই শিক্ষক এই যে তাকে ক্লাসে পড়াচ্ছে না, কোচিংয়ে গেলে তাকে পড়াচ্ছে, কিংবা কোচিংয়ের জন্য তাকে বাধ্য করছে। ফলে সে দেখছে যে সমস্ত জায়গাতেই তার ভ্যালুজ নষ্ট হয়ে গেছে। সে দেখছে তার বাবা বেতন 30,000 টাকা, কিন্তু সে খরচ করছে 60,000 টাকা। সেখানেই তো কোনো সরকারের কোনো উদ্যোগ নেই, তাই না? এই যে আমি বলছি, এই যে তার মধ্যে যে অপরাধের যে জায়গাগুলি, তার চারপাশে আমরা এই আমাদের রাজনৈতিক দলগুলি, সেখানে আমাদের শিক্ষার জায়গাগুলিতে, সেখানে সমস্ত জায়গাতেই আমাদের অপরাধ প্রবণতা এমনভাবে ঢুকে গেছে যে আমরা সেই অর্থে সর্বজন শ্রদ্ধেয় মানুষই দেখি না।
আমাদের যে আমরা বলবো যে দেশপ্রেম শেখানো হবে, মানবিক গুণাবলীগুলো শেখানো হবে, আমি মনে করি না যে বিষয়টা এত সহজ। টোটাল ভ্যালুসটা পরিবর্তন করার জন্যই আমাদের কাজ করতে হবে। ভ্যালুস পরিবর্তন করার ক্ষেত্রে কাজ করতে হবে। স্যার, আপনি কি করতে হবে, আলোচনা, কোথায় করতে হবে? জি আপা কিছু বলছিলেন? না, আমার প্রশ্নটা হচ্ছে কোথা থেকে ধরবো আমরা, কোথা সেটাই থেকে তো শুরু প্রশ্ন। শিশু, আপা শিশুদের কথা বলছিলেন, শিশুদের মানুষটা পরিবর্তন হয়ে যে এরকম ভয়ঙ্কর কিছু লোকে পরিবর্তন হচ্ছে, এর জন্য সমাজের দায়টা যদি, বা সমাজের জায়গাটা থেকে গোটা দায়টাই তো সমাজের। আমি যেখানে শুরু করেছিলাম যে মানবাধিকার যে লঙ্ঘিত হচ্ছে সেটা আমরা সকলেই জানি। যারা লঙ্ঘন করেন তারাও মানুষ, যাদের অধিকার লঙ্ঘিত হচ্ছে তারাও মানুষ। তাহলে মানুষ সেই পার্থক্যটা হয় কোথা থেকে? যদি মনে করেন মানুষ জন্মসূত্রেই লঙ্ঘনকারী অথবা মানুষ জন্মসূত্রেই আপনার ভিকটিম, এটা তো হতে পারে না। তাহলে তাদের মধ্যে এই দুই প্রবণতা, ধরুন আমি তর্কের ক্ষেত্রে স্বীকার করলাম আগে থেকে হাজির আছে, তার কোনটা বিকশিত হবে এবং কোনটা অবদমিত হবে, কোনটা দমিত হবে, সেটা তো নির্ভর করছে আমরা কি সমাজ ব্যবস্থা স্থাপন করেছি তার উপরেই। আমাদের যদি কোনো কিছু করার থাকে সেটা হচ্ছে সমাজ ব্যবস্থার ক্ষেত্রেই, অর্থাৎ আমরা পরস্পর এই যে শিক্ষার কথা বলছি, এটা তো সমাজ ব্যবস্থারই একটা শাখা বা একটা অংশ মাত্র। তো যা হোক, যেখান থেকে আমাদের শুরু করতে হবে সেটা স্বাভাবিকভাবেই আমাদের সমাজকে যদি আমরা তিন ভাগে ভাগ করি, সচরাচর যেটা করা হয়, সমাজের সর্বোচ্চ স্তরে আছে রাষ্ট্র, যেটা আইন প্রণয়ন করে। কিন্তু আইন প্রণয়ন করে বেশি দূর যাওয়া যাবে না যদি না, যেটাকে আমরা সিভিল সোসাইটি বলি, সমাজের যে প্রকৃতপক্ষে সমাজের যে গ্রন্থি, সেখানে যদি এই পরিবর্তন আসে। কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পরিবার। কিন্তু এখানে তিনটার মধ্যে সম্পর্কটা খুবই জটিল সম্পর্ক, মানে যেটাকে বলা হয় ইতর, বিশেষ এবং সামান্য। আমরা বলি সামান্য দিক থেকে যদি বলি, রাষ্ট্র সবকিছু করবে, বিশেষটা হচ্ছে আপনার সমাজ, এবং যেটা তার একেবারে ইন্ডিভিজুয়াল বলে, এটাকে পুরনো বাংলায় ইতর বলতো, সেটা হচ্ছে পরিবার। পরিবারের ভিতরেই শুরু হয় এই চর্চাটা। এখন আজকে যে এই সমস্ত মানুষ একটি শিশুকে ধরে নির্যাতন করে হত্যা করেছে, এবং আরো বেশ কিছু মানুষ তাকে তাকে দেখছে, হ্যাঁ, এরা কারা? কেউ আমরা কেউ আবার ছবি তুলছে। মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে বলি, ধরুন আমরা সকলেই বলবো কাউকে আন্তর্জাতিক মানবাধিকারের যে সমস্ত সনদ এখন আমাদের আছে, 1948 সনের ঘোষণাপত্র বলুন, 1966 সনের ঘোষণাপত্র বা কোভেন্যান্ট বলুন, সবগুলোতে পরিষ্কার বলা আছে যে দাসত্ব এবং স্থায়ী বন্দিত্ব এটা নিষিদ্ধ করা হয়েছে। স্লেভারি অ্যান্ড সার্ভিটিউড অ্যান্ড স্লেভ ট্রেড সবকিছু কিন্তু আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ। কিন্তু আগে 300 বছর 400 বছর ধরে আজকের মার্কিন যুক্তরাষ্ট্রে যে দাসপ্রথা ছিল, তার যে ফলাফল, মানে যারা দাসপ্রথা চালু রেখেছিল তার ব্যবসা থেকে লাভবান হয়েছে, তাদের যারা উত্তরাধিকারী তারা তো সেই সম্পত্তি বিসর্জন দেয়নি, সে তো রাষ্ট্রকে বা সমাজকে ফিরিয়ে দেয়নি। এইটাকে বলে সমাজে দেখা যাবে একজন পারপিট্রেটার, একজন ভিকটিম, মাঝখানে আর যারা আছে তারা কি? তারা স্পেকটেটার, তারা বেনিফিশিয়ারি। এইখানেও একই ঘটনা ঘটছে। আপনি যাদের বলছেন যারা নীরব দর্শক, এইটা হচ্ছে মানসিকতা থেকে আসে। কেন? পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে সোহরাওয়ার্দী উদ্যানে যে ঘটনা ঘটলো, সেখানে তো আক্ষরি করতে লক্ষ লক্ষ মানুষ ছিল, 5 লাখের মতো মানুষ ছিল বলে পুলিশের অনুমান। তাহলে সেইখানে অন্য মানুষ হস্তক্ষেপ করলো না কেন? কিন্তু 2-1 সে করলো। ছাত্র ইউনিয়নের লিটন নন্দী হস্তক্ষেপ করে তার হাত ভেঙে গেল। কাজে সমাজে প্রতিরোধের যদি সংস্কৃতি তৈরি না হয়, একটা নিরুৎসাহিত করার সংস্কৃতি যদি তৈরি না হয়, তাহলে এটা চলতে থাকবে। এইখানে আশার বাণী আছে যে সব মানুষই নীরব দর্শক হয়ে থাকে না। এইখানে নেতৃত্বটা দেওয়ার জন্য রাষ্ট্র এবং সমাজের যে মূল চালিকা শক্তি, তাদেরকে উদ্যোগ নিতে হয়। সেই চালিকা শক্তির একটা প্রতিষ্ঠান হচ্ছে আমাদের স্কুল। কিন্তু স্কুলে যদি আমরা সৎ উদাহরণ স্থাপন করতে না পারি, আসল কথা হচ্ছে এখানেই যে এডুকেটর হিমসেলফ হারসেলফ নিডস টু বি এডুকেটেড। শিক্ষকও শিক্ষিত হতে হবে। আমি যদি মনে করি কি আমাকে অনুসরণ করুন, কিন্তু আমি কি বাসনামুক্ত? এটা হচ্ছে আসল কথা। রাইট, আমরা একটা বিরতি নিচ্ছি আপা। আমরা আবার আপনার কাছে আসতে চাই, আপনি যে প্রসঙ্গটি তুলেছেন যে আমরা একটু সমাধানের পথ দেখতে চাই। আপনার কাছে এই মুহূর্তে কোন কাজটি করা সবার আগে দরকার, আমাদের দর্শকরা জানতে চাইছেন যে কোত্থেকে আমরা শুরু করবো। আপনি যেটি শুরু করেছিলেন আসলে এটি পরিণতিতে যায়নি, সেটি নিয়ে যদি আমরা পরে আলোচনা করি। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। ফরিদ ভাই নিশ্চয়ই এই সম্পর্কে কিছু বলবেন। ফিরলাম আজকে বাংলাদেশে। ডক্টর মেহতাব খানম, আপনি সমাধানের কথা বলছিলেন, আপনি বলছিলেন কোত্থেকে শুরু করতে হবে, সেই বিষয়টি শুরু করেছিলেন। আমরা সেটি আপনার কাছে একটু বিস্তার না, শুরু করতে তো অবশ্যই হবে। শুরুটা
শুরু মানে হওয়া উচিত আমি মনে করি। কিন্তু এখন আমরা যেভাবে সামাজিক বৈষম্যগুলো যেভাবে দেখছি এবং পাওয়ারের ইমব্যালেন্সগুলো যেভাবে হয়েছে, সেখানে কঠিন হবে, কাজটা ভীষণ চ্যালেঞ্জিং হবে। আমি শিক্ষা ব্যবস্থার জায়গাতে আমি ইঙ্গিত করেছি এই জন্যই যে আমরা বলি যে একটা জাতির মেরুদণ্ড হচ্ছে তার শিক্ষা, তাই না? কিন্তু আমাদের শিক্ষাটা এখন হয়ে গেছে কি একেবারে সার্টিফিকেটের শিক্ষা, মানে শিক্ষিত সত্যিকারে যে মনের শিক্ষা, যে আমরা মনটাকে যে উন্নত করব, মনের ঐশ্বর্য বাড়াবো, সেই শিক্ষা কিন্তু আমরা এখন দিতে পারছি না আমাদের ছেলে মেয়েদেরকে, আমরা সেখানটাতে ব্যর্থ হচ্ছি। কাজে সেই জায়গাটাতে আমার বারবার করে মনে হয় যে আমরা পরিবারগুলোতে ইঙ্গিত করি, আমি জানি পরিবার থেকে একটি শিশুর ব্যক্তিত্ব গড়ে ওঠে, পারিবারিক চর্চাটি তার ব্যক্তিত্বের উপরে খুব বড় করে একটা প্রভাব ফেলে। কিন্তু আমি যেহেতু পরিবারগুলোর সঙ্গে কাজ করি, আমি দেখেছি তারা ভীষণ অসহায়, তারা কিন্তু জানেন না, মায়েরাও কিন্তু যথেষ্ট অসচেতন এসব ব্যাপারে। মা তো বাচ্চার সঙ্গে সারাক্ষণ থাকেন, তিনি নির্যাতিত হচ্ছেন, তিনি কিন্তু পরিবারে গ্রহণযোগ্য না, তাকে মর্যাদা দেওয়া হচ্ছে না, সেই সূত্রে দেখা যায় শিশুটিও কিন্তু মর্যাদাহীনভাবে বেড়ে উঠছে। কাজে সেই পরিবারের কিছু করার আছে বলে আমার এক এক সময় আগে মনে হতো পরিবারগুলোকে আমরা যদি শিক্ষিত করতে পারতাম, সত্যিকারের শিশুকে কিভাবে লালন পালন করলে একটি সুন্দর শিশু, বিকশিত শিশু আমরা বড় করতে পারতাম, সেই জায়গাটাতে পরিবারগুলো শিক্ষা হওয়া দরকার। কিন্তু সেই প্রোগ্রামটা খুব কঠিন হয়ে যাবে আমার কাছে মনে হয়। যেহেতু বিদ্যালয়ে শিশুটি যাচ্ছে, খুব ছোট্ট বয়সে যাচ্ছে, সেখান থেকে যদি আমরা শিক্ষকদেরকে প্রশিক্ষণ দেবার ব্যবস্থা করতাম, এবং প্রশিক্ষিত শিক্ষক আমাদের কত বছর পরে আমরা সেরকম শিক্ষক পাবো আমি জানি না। আমি জানি শ্রীলঙ্কায় তারা খুব সুন্দর প্রোগ্রাম চালু করেছে, যেটা হচ্ছে প্রতিদিন স্কুলের পরে 2 ঘন্টা জীবন দক্ষতা শেখানো হয়, এবং সেই শিক্ষকরাও কিন্তু সে ব্যাপারে আগে প্রশিক্ষিত হয়েছেন। কাজে শুধু যে আমরা অঙ্ক, বাংলা, ইংরেজি, সাহিত্য যাই আমরা পড়াচ্ছি সেটার উপরে ভিত্তি করেই কিন্তু মানে বাবা মায়েরাও মনে করেন তার বাচ্চা কত পেল, আমার বাচ্চাটা অনেক কষ্টে আছে আপা, আমার বাড়িতে অনেক রকম নির্যাতনের ঘটনা ঘটছে প্রতিনিয়ত, কিন্তু আমার বাচ্চাটা পরীক্ষায় ভালো করছে। এই যে মায়ের একটা প্রশান্তি, যে মা মনে করছেন আমার বাচ্চাটা এত নির্যাতিত হচ্ছেন তিনি প্রতিদিন, কিন্তু সেইটি দেখে দেখে যে শিশুটি বড় হচ্ছে সে কিন্তু পরীক্ষার রেজাল্ট ভালো করছে, মা সেখান থেকে প্রশান্তি লাভ করছেন। কিন্তু আসলে কিন্তু এই শিশুটি কিন্তু একটু ভঙ্গুর একটা মেরুদণ্ড নিয়ে আস্তে আস্তে বড় হচ্ছে। কাজে পারিবারিক চর্চায় প্রচুর অসুস্থ চর্চা আছে, সেটাতে আমার কাছে অসুস্থগুলো আসে বলে আমি আরো বেশি জানি। তো সেখানে আমি খুব অসহায় নিজেই বোধ করি যে আসলে এতগুলো পরিবারকে আমরা কি করে শিক্ষিত করে তুলবো, আমাদের শুরু করতে হবে বিদ্যালয় থেকে। কবি ফরিদ কবির, আপনার কাছে জানতে চাইবো যে এই যে পারিবারিক যে বা বিভিন্ন অসুস্থতার কথা ডক্টর মেহতাব খানম বলছেন, আমরা কিন্তু দেখি যে পরিবারও আসলে পারিপার্শ্বিক দিয়ে অনেক বেশি প্রভাবিত, এবং সেই পারিপার্শ্বিকের জন্য আমি প্রথমেই আপনাকে যেটি জানতে চাইছিলাম যে শিল্প, সাহিত্য, সংস্কৃতির একটি বড় অবদান রাখার কথা। আপনি কি মনে করেন যে আমরা সমকালীন শিল্প, সাহিত্য, সংস্কৃতিতে মানুষের মনন গড়ে তোলার ক্ষেত্রে অনেক বড় অবদান রাখতে পারছি? না, পারছি না। এগুলোর কারণ আমি বলছি যে আমরা এখন যে সমাজে বাস করছি, সেই সমাজে সবগুলো জায়গায় কিন্তু আসলে কোনো না কোনোভাবে আপনি দেখবেন যে এগুলো আক্রান্ত। মানে আমি বলছি খারাপ যেসব দৃষ্টান্ত আছে আমাদের সামনে, সেসব দৃষ্টান্তর মধ্য দিয়ে কিন্তু আমরা যাচ্ছি, ওর ভেতর দিয়ে যাচ্ছি। ফলে শিল্প সাহিত্যের দিকেও যদি আমরা তাকাই, সেখানে আমরা দেখব যে আমাদের মিডিয়া, আমাদের যে শিল্প সাহিত্যের যে জায়গাগুলি, সেগুলিও কোনো না কোনোভাবে কিন্তু আক্রান্ত হয়েছে খারাপ দিকগুলোর ভেতর মানে মধ্য দিয়েই। এখন কথা হচ্ছে যে শিল্প সাহিত্যের তাহলে মানে কীভাবে এটাকে করা যায়। আপনি দেখবেন যে আমাদের এখানে যারা শিল্প সাহিত্যের যারা সত্যিকার অর্থে যে ধরনের জাগরণ হওয়ার কথা ছিল, সেটা কিন্তু আসলে হয় নাই। দেখবেন যে পুরো সাহিত্য, শিল্প সাহিত্য, সংস্কৃতি নানান ছিটমহলে ভাগ হয়ে আছে, এবং প্রত্যেকেই অনেকগুলো তার গোষ্ঠী হয়ে গেছে। আগে যে একটা কমন একটা গোষ্ঠী ছিল, যে লেখকদের একটা গোষ্ঠী বা যারা সঙ্গীত করেন তাদের একটা গোষ্ঠী, এখন কিন্তু সেটা বলা যাচ্ছে না। মানে যারা সাহিত্য করছেন তাদের মধ্যে নানান গোষ্ঠীতে ভাগ হয়ে গেছে। এগুলোর পেছনের কারণ হচ্ছে রাজনীতি। আমাদের দেশের রাজনীতি কিন্তু মানুষকে অনেকগুলো ভাগে বিভক্ত করে ফেলেছে, হ্যাঁ, এবং এই বিভক্তির ছাপ কিন্তু শিল্প সাহিত্য। ফলে এখানে যে আমরা যে মানুষের মানবিক গুণগুলোকে শেখাবো, মানুষের যে সংস্কৃতিকে আমরা চর্চার ভেতর দিয়ে আমরা যে যাবো, হ্যাঁ, সেইটা কিন্তু করা সম্ভব হচ্ছে না আসলে। ফলে টোটালি আমরা বলবো যে আমরা একটা ব্যর্থতার সময় এবং একটা অস্থির সময় বাস করছি। এবং আমি এটাও বলবো যে আমাদের সামনে এমন কোনো শ্রদ্ধার জায়গা নাই। মানে আমরা একসময় বলতাম যে রোল মডেল, আমি বলবো যে আমাদের এখন রোল মডেল কে, কার মতো আমরা হতে চাই। আমাকে যদি জিজ্ঞেস করা হয়, আমার বাচ্চাকে যদি জিজ্ঞেস করা হয়, বাবা তুমি কার মতো হতে চাও, সে কিন্তু বলতে পারবে না, কারণ তার কোনো শিক্ষক নেই যে তার মতো সে হতে চায়। আমাদের সময় আমরা আমাদের শিক্ষকদের মনে করতাম রোল মডেল, কারণ তাদেরকে সেই রকমই মনে হতো।
ফলে আপনার শিক্ষার জায়গাতে একজন শিক্ষক যে শিশুকে শেখাবে, সে কিভাবে শেখাবে যদি সে নিজেকে ওই জায়গাটাতে না তুলতে পারে? যেটি ডক্টর সলিমুল্লাহ খানও বলছিলেন। ডক্টর সলিমুল্লাহ খান, আপা পরিবারের বিষয়টি তুলে ধরলেন, শিল্প সংস্কৃতির বিভক্তি বিভাজনের কথা বললেন, রোল মডেলের কথা বললেন ফরিদ কবির। আপনার মন্তব্য এক্ষেত্রে শুনতে চাইবো। আপনি যদি সমাধানের পথে হাঁটতে চান তাহলে কোথা থেকে আপনি শুরু করতে চান, কিভাবে শুরু করতে চান? বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর স্বাভাবিকভাবেই অস্ত্রের ব্যবহার আমাদের বেড়ে গেছে, কারণ আমরা যুদ্ধের সময় বাধ্য হয়েছিলাম কিছু অস্ত্র সমাজের মধ্যে অস্ত্র নিতে, এবং তারপরে অস্ত্র সমাজ থেকে প্রত্যাহার করার একটা দাবিও উঠেছিল। কিন্তু ধরুন আব্দুল্লাহ খালিদ সাহেব যে মানে মূর্তিটা তৈরি করেছেন, যেটা আমরা স্বাধীনতার অপরাজেয় বাংলা নামে দিয়েছি, সেটার সম্পর্কে লেখক আহমদ সফার একটা ইন্টারভিউতে একটা মন্তব্য আমি লক্ষ্য করলাম। অনেকে বলেছেন খালেদ আমার বন্ধু, কিন্তু তিনি ওই মুক্তিযোদ্ধাদের হাতে অস্ত্রটা না দিলেই পারতেন। এটা খুব সাহসের কথা। আহমদ সফা হচ্ছে এমন একজন লোক যিনি মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন, এবং সেই সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি প্রথম যারা কয়েকজন বই লিখেছিলেন, গাজীউল হক এবং আহমদ সফা, এরাই হচ্ছেন। তিনি একটা বই লিখেছিলেন জাগ্রত বাংলাদেশ নামে। কাজে তার এই মন্তব্যের মধ্যে এক ধরনের প্যাসিফিজম অনেকে মন্তব্য করতে পারেন, যে যুদ্ধ থেকে ফিরে আসার পর তিনি বলেন সমাজে এই অস্ত্রের এই প্রতি যে আসক্তি, এটা বেড়ে যেতে পারে। প্রত্যেক জিনিসের একটা উল্টো পেট থাকে। তো এখন আমরা যদি বলি যে সমাজে আমরা কি শিক্ষা দিচ্ছি, শিক্ষা দুরকম দেই। আমি যদি পাঠ্য বইতে বিদ্যাসাগরে সেই পাঠ্য বইগুলো নিয়ে আসি, সদা সত্য কথা বলিবে, আর প্রতিদিনই যদি আমি মিথ্যা কথা বলি, তাহলে বাচ্চা কিন্তু আমার কথার উপরে সম্পূর্ণ আস্থা রাখতে পারবে না। সেই দিক থেকে আমাদের সমাজে এখন সমাজ হয়েছে একুইজিটিভ, মানে ধন সম্পত্তি অর্জনের সমাজ। আপনি যে ডাকাতি করেও, আপনি যদি অবৈধভাবেও সরকারি সম্পত্তি হস্তগত করে বা অবৈধভাবে অন্যের সম্পত্তি হস্তগত করে নিজেকে ধনী করে তুলতে পারেন, আপনার ছেলে মেয়ে সেটার প্রভাব আর অনুভব করে না। তারা মনে করতে আমি তো উত্তরাধিকার সূত্রে পেয়েছি। এই জন্য বারবার আমি বলছিলাম, মানবাধিকার লঙ্ঘন করার ফলে যারা লাভবান হয়, যারা বেনিফিশিয়ারি, তারা কিন্তু এইটা প্রত্যাহার করে না। এই জন্য লোকে মনে করে যদি এক জেনারেশন যদি আমি মানবাধিকার লঙ্ঘন করে, আইন লঙ্ঘন করে একবার অন্য শ্রেণীতে প্রমোশন পেয়ে যাই, তাহলে তার কোনো কথা নেই, আমার তো পোয়া বারো। এই সমাজের মূল আমি শুরু করতে বলবো যে যদি আমরা সমাজের লক্ষ্যটা স্থির করতে পারি, লক্ষ্যটাই বড় কথা। এবং সমাজের যারা নেতা, তাদেরকেও আত্মসমালোচনার মধ্যে আসতে হবে। তারা যদি বলে যে আমরা যা করি তোমরা সেটা অনুসরণ করো, তাহলে হবে না। আমাদের সমস্যাটা কি? সমস্যা দুই প্রকারের। নিষ্ঠুরতা, ধরেন পশুদের প্রতি নিষ্ঠুরতা দমনেরও সমিতি আছে, প্রিভেনশন অফ ক্রুয়েলটি, হ্যাঁ, পশু ক্লেশ নিবারণ সমিতি আছে। আমাদের শিশুদের অধিকারের কথা আছে। আর স্কুলের কথাই ধরেন, আপনি তো জানেন যে স্কুলে বাচ্চাদের পিটানো হয়, এবং পৃথিবীতে কোনো কোনো দেশে, যেমন সুইডেনে 1951 সনে সেখানে আইন করে নিষিদ্ধ করা হয়েছে কোনো বাচ্চার গায়ে হাত দেওয়া যাবে না। আমাদের দেশে এখন সেটা আমরা অনুকরণ করছি, আইন হয়েছে কিন্তু আইন তো প্রণ হচ্ছে না, আমরা দেখছি সেটা না। হচ্ছে না। তারপরে শুধু শিশু নয়, শিশুদের চেয়ে বয়োজ্যেষ্ঠ যারা আছে সেখানে অন্য ধরনের অত্যাচার হচ্ছে, যৌন নিপীড়ন হচ্ছে। এখন এটাই হচ্ছে কথা, যে সমস্ত শিক্ষক শিশুকে মারেন, তারা কেন মারেন? প্রথমত আছে তার হতাশা থেকে। যারা পড়াতে পারে না, আমি অনেক ধরে মাস্টারি করছি, আমি বুঝতে পারি তারা আর কারণ না পেরে, ওই যে বলে না, কোয়ারেলস উইথ স্টুলস, এ ব্যাড ওয়ার্কিং ম্যান কোয়ারেলস উইথ স্টুলস, নাচতে না জানলে উঠোন বাঁকা। শিশুদের পিটানো কিন্তু শিক্ষকেরই দুর্বলতার প্রতীক। কিন্তু পিটাতে যে চায়, এটা হচ্ছে তার আগ্রাসনের যে মানসিকতা, এটা কোথা থেকে আসে? এটা শুধু তার শৈশব থেকে আসে, এটা বলে আমরা দায়িত্ব শেষ করব না। শিক্ষক হিসেবে তার অযোগ্যতা থেকেও আসে। মানুষ নিজের, এটা হচ্ছে এক ধরনের রিরংসা, জিঘাংসায় পরিণত হয়। স্যার, আপনি যদি ওই দিকটা দেখতেন যে অভিভাবকরা যে ওই যে আপনি যেটা বললেন সদা সত্য কথা বলবে, এটা বলে, কিন্তু মনে মনে এবং কিছু কিছু ক্ষেত্রে প্রকাশ্যে বাচ্চাকে শিক্ষা দিয়ে একটু চালাক চতুর হও, অর্থাৎ একটু মিথ্যা কথা বলো, একটু এইটা সেটা করো, এটা কিন্তু বাবা মাই এক ধরনের শিক্ষা দেয়। সেইটা কেন স্যার? এই যে পরীক্ষার নকলের কথাই ধরেন, পরীক্ষা নকল বাবা মা সাহায্য করে। কিছুদিন আগে আমরা দেখেছি ক্লাস 5 এর ফাঁস হওয়া প্রশ্ন বাবা কিনে এনে ছেলেকে দিচ্ছে। তো হ্যাঁ, সেটা তো বলছি। জি স্যার। তাহলে যেখানে সমাজের মূল্যবোধগুলো এমন হয়েছে যে যে কোনো ভাবে, বৈধ বা অবৈধ যে কোনো উপায়ে যদি আমি প্রতিযোগিতায় টিকে যেতে পারি, তাহলে তার যে ফলাফল আমি একবার আত্মসাৎ করতে পারি, আমি সেটার উপর দাঁড়িয়ে আরেকভাবে যেতে পারবো, এই মনোভাব থেকে। আমি একটু বলবো এখানে সূত্র ধরে, সেটা হচ্ছে যে আমাদের শিশুদের যে শেখার সময়টাতে যেখানে মননশীলতা বা সৃজনশীলতা শিখবে, সেটা কিন্তু কমে গেছে। মানে স্কুলগুলোতে আমি বলছি বই পড়ার, মানে যেটাকে আমরা ছোটবেলায় জানতাম আউট বই, এগুলো এই আউট বই বলতে আমি বোঝাচ্ছি যে পড়ার একাডেমিক বইয়ের বাইরে অন্য বইগুলো পড়ার ব্যাপারে কোনো রকমের আগ্রহ তৈরি করানো হয় না। এবং এই আমি দেখতে পাই যে এখনকার ছেলেমেয়েরা বই পড়ার প্রতি তেমন আগ্রহীও নয়। ফলে
এই যে এই পরিস্থিতিটা কি হচ্ছে যে একটা মানুষ যে সংবেদনশীল হয়ে উঠবে এটার জন্য তার কিন্তু একটা প্রবল ব্রিদিং স্পেস দরকার। সেই স্পেসটা কিন্তু স্কুলগুলোতে নাই। স্কুলগুলোতে কিন্তু আপনি যেটা বলছেন সেটা হচ্ছে শিশুর কল্পনা শক্তি যেন বৃদ্ধি পায়, Right. শিশুর খেলাধুলার জায়গা, শিশুকে যদি আপনি মানবিকভাবে বড় করতে চান তাহলে কি কি জিনিসগুলো দরকার, আমাদের সমাজে সেগুলি আমরা ক্রমশ প্রত্যাহার করে নিচ্ছি, সেগুলো বৃদ্ধি পাচ্ছে না। আমরা একটা বিরতি নিচ্ছি ডক্টর মেহতাব খান। বিরতির পর আপনার কাছে যেটা জানতে চাইবো, আপনার কাছে যেহেতু পরিবারগুলি আসে, পরিবারগুলি বিশেষ করে অভিভাবক তার সন্তানদের জন্য লক্ষ্য হিসেবে আসলে কি স্থির করেন, কেন স্থির করেন, মানে উনি কি চান যে উনার বাচ্চারা কি হতে হবে, সেটি নিয়ে যদি আপনি একটা আলোচনা করেন। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। ডক্টর মেহতাব খান, আমরা বিরতির আগে আপনার কাছে জানতে চাইছিলাম যে অভিভাবকরা আসলে সন্তানদের কাছ থেকে চাচ্ছেন কি, মানে অভিভাবকরা তো আসলেই লস্ট। আমি যেটা মনে করি অভিভাবকরা নিজেরাই লস্ট। ওনাদের যে জীবন চর্চা, ওনাদের জীবন চর্চার মধ্যেও অনেক সমস্যা আছে। আমি কিন্তু শিশুদের সাথে কথা বলি, আমার সঙ্গে যখন ফ্যামিলি থেরাপির জন্য নিয়ে আসেন তারা শিশুদেরকে, আমি জিজ্ঞেস করি তোমার জীবনের লক্ষ্য কি। সে বলে আমাকে অনেক টাকা আয় করতে হবে। কেন আয় করতে হবে? আজকে যদি আমরা রাজনের ব্যাপারটা নিয়ে কথা বলছি, ও কিন্তু শিশু এবং ও দরিদ্র। ও জানে যে শিশু এবং দরিদ্র দুটোই কিন্তু হচ্ছে সমাজের সবচেয়ে দুর্বল মানুষ। কাজে তাকে কিন্তু আয় করে একটা জায়গাতে যেতে হবে। সে নিজেই কিন্তু আয় করার কথা ভাবছে, কারণ টাকা দিয়ে কিন্তু এখন ক্ষমতার, মানে যার কাছে টাকা তার কাছে ক্ষমতা, এটা কিন্তু শিশুরাও এখন বোঝে। কাজে সেরকম লক্ষ্য নিয়ে কিন্তু শিশুরা এগোচ্ছে। বাবা মাও তাদেরকে সহায়তা করছেন, যেটা আমরা শুনলাম যে নকল সাপ্লাই করছেন, তাকে মানে উদ্বুদ্ধ করছেন এসব ব্যাপারে। আমি একটু গণমাধ্যম নিয়ে বলি, কারণ আমার সময় হয়তো শেষ হয়ে এসেছে। আমার মনে হয় যে গণমাধ্যমে এই যে কালকে পরশুদিন যে ব্যাপারটা ঘটলো, আমরা কতক্ষণ ধরে এই ভিডিও ফুটেজটা দেখালাম, এরকম একটা নিষ্ঠুরতা, মানে আমরা যে টেলিভিশনের পর্দায় অনেকবার নিউজ হচ্ছে, অনেকবার আমরা দেখাচ্ছি, এটা কি একটা প্রভাব ফেলছে না সমাজের উপরে? আমার মনে হয় এই জায়গাগুলোতে গণমাধ্যমে সচেতন হতে হবে। আমাদের গণমাধ্যমকে আসলে প্রশিক্ষণ দেওয়াটা ভীষণ দরকার। এখানে আমি গণমাধ্যমের পক্ষ থেকে একটা প্রশ্ন করি যে, যেমন ধরা যাক আমরা আমাদের টেলিভিশনে এইটা সবচেয়ে কম দেখালাম, গ্রাফিক ডিটেলস আসলে ভিডিওতে আমরা একটু দেখাইনি 1 সেকেন্ডের জন্য, কিন্তু মানুষের এখন চয়েস আছে। আমি জানি এই সপ্তাহে আমার টিআরপি সবচেয়ে কম হবে, কারণ আমি এটা সবচেয়ে কম দেখিয়েছি। এই ক্ষেত্রে করণীয়টা কি? এই ক্ষেত্রে মানুষ পছন্দ কেন ওইটাই করছে? আমি কিন্তু এটা নিয়ে কথা বলেছি। একটা মেয়ে আত্মহত্যা করলে আমার কাছে রিপোর্টার ফোন করছেন, আপনি একটু কিছু বলবেন এটা নিয়ে। আমি বলি যে মেয়েটি আত্মহত্যা করেছে, হয়তো একটি ছেলে তাকে বিরক্ত করতো রাস্তায়, সেজন্য সে আত্মহত্যা করেছে। তোমরা ওর পরিবারকে দেখাচ্ছ, পরিবার হায় হায় করছে, কান্নাকাটি করছে, অসহায়তাটা তোমরা বারবার করে ভিডিও করে দেখাচ্ছ। কিন্তু যেই ছেলেটির কারণে মেয়েটি আত্মহত্যা করলো, সেই ছেলেটির পরিবারের কিরকম চর্চা ছিল, সেই ছেলেটি কিভাবে বেড়ে উঠেছে, তার বেড়ে ওঠার মধ্যে কি সমস্যা ছিল এবং কি আসলে হওয়া উচিত ছিল, নিউজগুলো কিন্তু সেভাবে হচ্ছে না। আমাদের নিউজের ধরনটা পাল্টাতে হবে। আমি জানি টিআরপি হয়তো ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের কম হয়েছে, কিন্তু সবগুলো গণমাধ্যমকে কিন্তু একসাথে বসে ঠিক করতে হবে যে একটা গণমাধ্যম, আমরা সোশ্যাল সাইকোলজিতে পড়েছি, গণমাধ্যম কিন্তু সমাজকে মোল্ড করে। গণমাধ্যম যেভাবে যে নিউজটা মানে প্রেজেন্ট করছে, সেটা দিয়ে কিন্তু সমাজ অনেক কিছু শিখছে। কাজে আমাদের নিউজের ধরনগুলো, নিউজে আমরা যে ফুটেজগুলো দেখাচ্ছি, যে স্ক্রলে যাচ্ছে, পিটিয়ে মেরে ফেলেছে, কুপিয়ে মেরে ফেলেছে, গলা কেটে মেরে ফেলেছে, এই যে পায়ের নখ তুলে ফেলেছে, এই যে ঘটনাগুলো আমরা শুনছি, এটা প্রত্যেকটা কিন্তু ভীষণ অসুস্থ। আমি এই বিষয়ে ডক্টর সলিমুল্লাহ খানকে শোনার আগে আমি একটু ফরিদ কবির ভাইয়ের আপনার কাছে যাই। আপনি একসময় গণমাধ্যম ব্যবস্থাপনার সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। এই ধরনের মানে তথ্য প্রদানে, যেটিতে আসলে অনেক মানুষকে আকর্ষণ করা যাবে, অনেক মানুষ দেখবে, হোক সেটা যত গ্রুসাম, সেই ক্ষেত্রে আমাদের আগ্রহটা যে এত বেশি, আপনার মূল্যায়ন কি? এখন আপনি গণমাধ্যমের বাইরে আছেন। মানে আমি যখন গণমাধ্যমে ছিলাম তখন আমরা দেখেছি যে আমরা মানুষের পছন্দটা কি সেই দিকে গুরুত্ব দিই, কিন্তু সবসময় যে মানুষের পছন্দটাই যে সঠিক হবে তা নয়। যেটা আপা বললেন যে আমরা যে যখন দেখাচ্ছি যে এই ভিডিও চিত্র, সত্যিকার অর্থে হয়তো মানুষ ওই ভিডিও চিত্রটা পুরোপুরি দেখছে না, কারণ সংবেদনশীল মানুষের পক্ষে, যেমন আমি এই ভিডিও চিত্র দেখিনি এই জন্য যে আমি একটা মুরগি জবাই দেখতে পারি না, আমার মনের উপরে খুবই চাপ তৈরি করে। এখন কিন্তু কথা হচ্ছে, তারপর আমি চাই যে ওই নিউজটা দেখা, এবং মানুষের মধ্যে যে পশুবৃত্তি আছে, পাশবিক বৃত্তি আছে, পশু শব্দটা পাশবিক, এই যে মানুষের মধ্যে যে নিষ্ঠুর প্রবৃত্তি যেটা আছে, সে কিন্তু এই ধরনের জিনিস দেখতে চায়, কারণ সে এটা উপভোগ করে। এবং আমরা এই সমাজে দেখছি এই যে উপভোগ করে, যে এটাও এক ধরনের অসুস্থতা কিন্তু। কারণ আমি মনে করি এই রোগ কিভাবে সামলাবেন আপা আমি জানি না।
হ্যাঁ, এটা মনোবিজ্ঞানীরা কি বলবেন আমি জানি না, কিন্তু এই যে দেখছে এতে তারা এক ধরনের নিষ্ঠুর আনন্দ বোধ করছে। যারা টিভিতেও দেখতে চাচ্ছে, এটাও আমি মনে করি একটা অসুস্থতা। আমার মনে হয় সিদ্ধান্তটা নিতে হবে উল্টো দিক থেকে, যে আমরা ওটা দেখাবো কিনা। আমি একটু ডক্টর সলিমুল্লাহ খানের শরণাপন্ন হতে চাই যে বলা হচ্ছে যে উল্টো দিক থেকে, মানে আমাদের উপর দায়িত্ব, যদিও জনগণ দেখতে চাচ্ছে বা দর্শক দেখতে চাচ্ছে, তারপরও আমরা এটা না দেখাবো, এটা কি সম্ভব? আমি একটু বলতে চাচ্ছি পজিটিভ স্টোরিজ গুলো দেখানো উচিত। এইটা কি স্যার এখানে জনগণ কেন দেখতে চাচ্ছে সেটারও একটা ব্যাখ্যা আছে। সেটা হচ্ছে মানুষের মধ্যে যে দুইটা বড় প্রবৃত্তির কথা আমরা বলি, একটা হচ্ছে এই মনোভাব যখন এই দিকে যায়, যেটাকে ইংরেজিতে পারভার্সন বলে, সেটার দুটো বড় রূপ আমরা জানি। একটাকে বাংলায় আমরা বলি ধর্ষকাম, আর একটা হলো মৎস্যকাম। ইংরেজিতে বলে সাদিজম এন্ড মাসোকিজম। তো এখন সাদের যে প্রবণতা সেটা হচ্ছে অপরকে পিটিয়ে সে এক ধরনের আনন্দ উপভোগ করে, যার মধ্যে কামের সাথে যার যোগ আছে, এই জন্য ইংরেজিতে এটাকে বলে তার সেক্সুয়ালিটির সাথে যোগ আছে। আর অন্যটার মধ্যে নিজে বেদনা পেয়ে মানুষের নিজেকে বেদনা দিয়ে সে আনন্দ পায়। তো এটা সমাজ যেটা এখানে দেখতে চাচ্ছে, সেটাতে আপনি এখন প্যান্ডার করবেন কিনা, আমি জিনিসটাকে অন্যদিকে নিয়ে যেতে চাই। এইটাকে অপরাধকে আপনার অপরাধ বলে স্বীকার করতে হবে। এবং তাহলে সমাজে যদি কোনো ব্যবস্থাপনা থাকে যার প্রথম নাম রাষ্ট্র, তারপরে অন্যান্য সমাজ, তাহলে তাকে এটাকে অপরাধ হিসেবে দেখতে হবে, অপরাধ হিসেবে তার জন্য দণ্ডবিধান করতে হবে, দমন করতে হবে। কিন্তু দমন করারও আমরা দুইটা দর্শনের কথা বলি। দমন করবেন কি জন্যে? অর্থাৎ এটা দিলে আপনি লোকে ভয় পাবে, সেই করবে না, কিন্তু ভয় পেয়ে কোনোদিন এটা শেষ হবে না। অর্থাৎ ডেটারেন্ট হিসেবে যেটা বলি আমরা, একজনকে যদি আপনি মৃত্যুদণ্ড দেন, এইটা দেখে অন্যরা আর অপরাধ করবে না, পৃথিবীর ইতিহাস তা কিন্তু প্রমাণ করে না। যখন পৃথিবীতে 5 টাকা চুরির জন্য মৃত্যুদণ্ড দেওয়া হতো, ইংল্যান্ডে ধরেন, আজ থেকে 500 বছর আগে, সেটা ধীরে ধীরে কমেছে, সেই সমস্ত দেশে এখন মৃত্যুদণ্ড তুলে দেওয়া হয়েছে। কিন্তু যখন মৃত্যুদণ্ড চালু ছিল, তখন মৃত্যুদণ্ডের ভয়ে লোকে কিন্তু অপরাধ করা থেকে কোনো সরে আসেনি। তাহলে সমাজে যেটা করতে হবে, যেটাকে বলে আমরা পুনরায় শিক্ষা দেওয়া, মানুষকে পুনর্বাসিত করা, নৈতিকভাবে উদ্দীপিত করা, এই ক্ষেত্রে তো অবশ্যই গণমাধ্যমের ভূমিকা আছে। গণমাধ্যম কথাটা থেকে কবি সাহিত্যিকদের আলাদা করতে পারেন না। এখন গণমাধ্যম করতে বোঝাচ্ছেন আসলে পুঁজি সমাজের উপর যখন আধিপত্য বিস্তার করে, তখন সে প্রতিষ্ঠান আকারে হাজির হয়, যেটাকে আমরা ইংরেজিতে ইনস্টিটিউশন বলি, যার পুরনো বাংলা হচ্ছে অনুষ্ঠান। এটা অনুষ্ঠান আকারে হাজির হয়। গণমাধ্যম হচ্ছে অনুষ্ঠান মাত্র। কিন্তু তাতে আমরা যারা ক্রীড়নক, আমরা যারা এখানে কথা বলছি, আমরা যারা লিখছি, আমাদের তো দায় আমরা পরিহার করতে পারবো না, আমাদের আছে। তো সেই জন্য বলবো, যদি আমরা অনৈতিক ব্যবহারকে অনৈতিক ব্যবহার হিসেবে দেখি এবং অপরাধকে অপরাধ হিসেবে দেখি, তাহলে তার দমনের জন্য সমাজের দুই দিক থেকে আক্রমণ করতে হবে। একটা হচ্ছে রাষ্ট্রের দিক থেকে দণ্ডমূলক ব্যবস্থা, এবং রাষ্ট্রকে একীরোধ করতে হবে। আপনি যেটা শুরুতেই সন্দেহ করছিলেন, ওরা বোধহয় ভেবেছিল ছেলেটা মারা যাবে না, কিন্তু এটাও তো তারা ভেবেছিল যে আমরা তাহলে এটা ভিডিও করলাম কেন। অর্থাৎ এটা আমরা যদি নেটেও ছড়িয়ে দেই, বা এমনকি এটা কেউ দেখেও যে আমরা পার পেয়ে যাব, তার মানে কি তাহলে রাষ্ট্রের আইনের আমাদের শেষ কথায় আসতে হয়। আমাদের সমাজ ব্যবস্থা হচ্ছে ফ্যাসিস্ট, শুধু রাষ্ট্র নয়। আমরা রাষ্ট্রকে গালি দিয়ে মজা পাই। আমি ফ্যাসিস্ট কথাটা বলছি আক্ষরিক করতেই। ফ্যাসিজম শব্দের অর্থ হচ্ছে যা আকর্ষণ করে, ইংরেজি ফ্যাসিনেটিং কথাটার মতো। সমাজে যদি আমরা উন্নয়নের বাহবা দিয়ে বলি যে কি আমাদের অন্যান্য অপরাধগুলো স্খলন হয়ে যাবে, ইটালিতে যেটা হয়েছিল সেখান থেকে নামটা আমরা পেয়েছি। কিন্তু আমাদের সমাজের অন্তর্নিহিত যে স্বৈরাচার, আমাদের পরিবারের যে স্বৈরাচার, আমাদের শিক্ষকরা যে ছাত্রদের যে প্রহার করে, এটা হচ্ছে ফ্যাসিস্ট মেন্টালিটি। এইটা আমরা হয়তো অনেক আগে থেকে শিখেছি, হয়তো আমাদের রক্তের মধ্যে যে সেই বিশ্লেষণ আমি এখন করব না। শুধু আমি এটাই বলবো যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে, এটা যদি সত্য কথা হয় রবিবাবুর এই কথা অনুসারে, তব ঘৃণা যেন তার তৃণ সম্মত হয়। কিন্তু আমি ফ্যাসিস্ট বলতে শুধু রাষ্ট্রকে বোঝাচ্ছি না, আমাদের সমাজের মধ্যে এক ধরনের ফ্যাসিজম এসেছে বর্তমানে, যেটাকে আমরা ফ্রি মার্কেট, গ্লোবালাইজেশন, ওপেন সোসাইটি বলছি। আসলে এটা নট সো ফ্রি, যে এটাই উৎসাহিত করছে। স্যার, আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পর প্রফেসর মেহতা কারণ আপনার কাছে আমরা জানতে চাইবো যে আমাদের দর্শকরাও বলছেন, আমাদের গবেষক দলও বলছেন যে আমাদের সমাজে এখন মানসিকতা এরকম হয়ে গেছে, জোর যার মুল্লুক তার, ক্ষমতাবানের একটি সমাজ, পরিবার, রাষ্ট্র, যার ক্ষমতা সেই আসলে যার মতো করে যার সাথে জোরে পারা যাচ্ছে। এই সম্পর্কে আপনার একটু মূল্যায়ন শুনবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। প্রফেসর মেহতাব খানম, আপনার কাছে বিরতির আগে জানতে চেয়েছিলাম, আপনি থেকে শুরু করেন। হ্যাঁ, আমি একটু আগে বলেছিলাম যে পাওয়ার ইমব্যালেন্সটা খুব বেশি হয়ে গেছে, মানে ধনী গরিবের পার্থক্যটা। আমি একটা ইয়েতে পড়ছিলাম, প্রবন্ধতে, যে 5 কোটি মানুষ
আমাদের এখানে দারিদ্র্য সীমার নিচে আছে। তো একটা দেশে যদি 1/3 মানুষ দারিদ্র্য সীমার নিচে থাকে, তো সেই দেশটি আসলে কোথায় আছে? এই যে আমরা শুনছি যে মানুষ পদদলিত হয়ে মারা যাচ্ছে যখন তারা শাড়ি লুঙ্গি আনতে যাচ্ছে, এবং একই দেশের মানুষ কিন্তু তারা সপরিবারে, ইভেন তাদের বাড়িতে যে হাউস ডোমেস্টিক হেল্পার আছে তাকে সহ কিন্তু প্লেনে উড়ে বিদেশে গিয়ে 5 স্টার হোটেলে থাকছে। তার কাজে এই যে একটা বৈষম্য, সামাজিক বৈষম্যটা না এখন ভীষণ চরমভাবে হয়েছে, এবং সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হচ্ছে শিশুরা, নারীরা এবং যারা দরিদ্র সমাজ তারা। কাজে এই যে একটা ওরা যে এমনভাবে নিষ্পেষিত হচ্ছে, এই জায়গা নিয়ে কিন্তু কেউ কথা বলছি না। আমরা কিন্তু উল্লসিত হচ্ছে যে আমরা ভীষণ উন্নতি করে ফেলেছি, উন্নতির উন্নয়নের জোয়ারে ভেসে যাচ্ছি, কিন্তু এই যে আমাদের সামাজিক জায়গাতে আমরা এত বেশি পিছিয়ে রয়েছি, আমাদের মানে মানসিক জায়গাটাতে আমরা এত বেশি, আমি মনে করি যে একটা ভীষণ মানসিক ব্যাধিতে ভুগছি গোটা সমাজ। এই ব্যাধির চিকিৎসা আসলে খুবই কঠিন, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু আসলে আমাদের হাত দিতে হবে, মানে আসলেই শুরু করতে হবে। শুরু না করলে তো কোনো কিছু শেষ হয় না, তাই না? ফরিদ ভাই, আমি আসা যাওয়ার পথে প্রায় দেখি জাকাতের কাপড় পাওয়া যায়। জাকাতের কাপড় কি সেটা অনুসন্ধানে দেখা গেল যে সবচেয়ে সস্তা যে কাপড়টা, সেই কাপড়টা হচ্ছে জাকাতের কাপড়। দান বা উপহার করতে গিয়ে কে কবে শুনেছে যে সবচেয়ে সস্তাটা খোঁজায়? পৃথিবীর কোন দেশে এরকম নজির আছে? আমরা এরকম কেন? আপনার কাছে কি মনে হয়? আমাদের মধ্যে ওই যে বললাম যে আমাদের যে কোনো ভাবে হোক আমাদের সংস্কৃতির মধ্যে ঢুকে গেছে যে আমরা দেখাতে চাই বেশি, এবং আমরা বেশি লোককে দিতে অব্যবস্থা, কারণ আমরা কতগুলি লোককে মরতে দেখলাম। হ্যাঁ, মানে যেটা হয় যে আমি তো মনে করি যে জাকাত বা ধর্মীয়ভাবে যদি কেউ যদি পালন করতেও চায়, সে কিন্তু অনেক ভালোভাবেই সেটা করতে পারে। কারোর যদি তার 1 লক্ষ টাকা তার জাকাত বা ফেতরা দিতে হয়, সে কিন্তু অত্যন্ত ভালোভাবে করতে পারে। সেটা দিয়ে সে 5টা পরিবারের কে গরু কিনে দিতে পারে, ছাগল কিনে দিতে পারে, তার সেলাই মেশিন কিনে দিতে পারে, 5টা পরিবার বেঁচে যেতে পারে, 5টা পরিবার যার ঘর নেই তার ঘর তৈরি করে দিতে পারে। কিন্তু আমরা কি করি, ওইটা হলে তো আমরা সমাজকে দেখাতে পারবো না যে আমি কি করতে পারি। হ্যাঁ, আমাদের মধ্যে এই যে সমাজকে দেখানো 200টা এবং এটার মাধ্যমে আমরা আমাদের প্রতিপত্তিটা জাহির করতে চাই, আমাদের নিজেকে জাহির করতে চাই। এই জাহির করার প্রবণতা থেকে কিন্তু এই বেশি লোককে দিতে চাই। ফলে এই যার 10,000 টাকা আছে সে ওইটাকে ভাগ করে নিচ্ছে যে আমি কতশো লোককে দিতে পারবো, এবং যে কাপড়গুলো দেওয়া হয় সেটা প্রায় মশারির মতো। সেটা একবার ধুলেই ওটা নষ্ট হয়ে যাবে, ওটা সে পড়তে পারবে না। কিন্তু এই যে দিচ্ছে, এটা যাকে দিচ্ছে সেও কিন্তু তৃপ্তি পাচ্ছে না, সেও হয়তো এটা পড়বে না। কিন্তু এইটা থেকে কি বিরল আনন্দ বোধ করছে, এটা কিন্তু সমাজের অসুস্থতারই লক্ষণ। আমি মনে করি যে এই জন্য কাজও শুরু করতে হবে। আমি মনে করি না যে কাজটা কঠিন, কারণ কাজটার মধ্যে সমাজের যে অন্যায় এবং ইয়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, মানুষের যে অপরাধ প্রবণতা তৈরি হয়ে গেছে মানুষের মধ্যে, এগুলো থেকেই তো এগুলো সৃষ্টি। ফলে এর মধ্যেই আমাদের কাজটা শুরু করতে হবে, প্রথমে পরিবার থেকে, সমাজ থেকে, স্কুল থেকে, কলেজ থেকে, সর্বত্র। এবং আমি মনে করি প্রয়োজনে স্কুলের যে আমাদের যে কারিকুলাম আছে, সেই কারিকুলামও বদলানো দরকার। কারণ এই যে তথাকথিত রবীন্দ্রনাথের গল্প বা বেনজির আহমেদের কবিতা পড়িয়ে আমাদের লাভ নেই। এমন গল্প পড়ানো উচিত যে গল্প থেকে মানুষ তার মূল্যবোধকে বুঝতে পারবে, মূল্যবোধকে চিনতে পারবে। সেই রকম জিনিস আসলে কারিকুলামে দরকার, করা দরকার। ফরিদ কবির এবং ডক্টর মেহতাব খানম, যে আত্মপ্রেম বা নিজেকে জাহির করার যে প্রবণতা বা আত্মকেন্দ্রিক হয়ে গড়ে ওঠার যে সংখ্যাটি দেখিয়েছেন, এ থেকে মুক্তি পাওয়ার আমাদের কোনো উপায় আছে কিনা স্যার? আপনি কি মনে করেন? আমাদের যে সমাজের অসুখ আপনি বলছেন, এটার একটা আন্তর্জাতিক মাত্রাও আছে, সেটা ভুলে গেলেও চলবে না। ঘটনাচক্রে আজকের দিনটা কত? 14ই এপ্রিল, জুলাই না? এটা কি ফরাসি বিপ্লবের দিন, বাস্তি দুর্গের পতনের দিন। তো এখন আন্তর্জাতিকভাবে ওই 200 বছর 1789 থেকে 1989 পর্যন্ত যে মানবাধিকারের সংজ্ঞা আমাদের ছিল, সেটা ছিল মানবাধিকার ছিল গণতন্ত্রের সমার্থক, মানবাধিকার ছিল মানুষ মানুষের অধিকার সমান করার জন্য, এবং লড়াইটা করতে হবে নিজেকেই, নিজের মুক্তির জন্য। কিন্তু এই গত 25 বছরে কি হয়েছে পৃথিবীতে, সেটা বাদ দিয়ে কিন্তু আপনি আমাদের সমাজের নিষ্ঠুরতা পুরোপুরি ধরতে পারবেন না। পৃথিবীতে এখন মানবাধিকার হচ্ছে গণতন্ত্রের বিরোধী। মানবাধিকারের নামে কিন্তু অন্য দেশে আপনি হস্তক্ষেপ করছেন। তথাকথিত ইন্টারন্যাশনাল কমিউনিটি বা আন্তর্জাতিক সম্প্রদায় এখন অন্য দেশে যে কোনো সময় হেঁটে চলে যেতে পারে, কি বলে? সেখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, কেউ কাউকে পিটাচ্ছে, সুতরাং আমি হেঁটে গেলাম। এবং সেইখানের কেউ যদি আমার আশার বিরুদ্ধে কোনো প্রতিবাদ তোলে, তখন তাকে আমি জঙ্গি বলে আক্রমণ করতে পারি। বর্তমানে গত 25 বছর পৃথিবী কিন্তু এই পথে চলছে। এই যে নিষ্ঠুরতা হচ্ছে, ধরেন ইরাকের আবু গারাইবের কথা প্রচার হয় নাই? এই নিষ্ঠুরতা থেকে আপনি আমাদের শিশুদেরকে কেমন করে আগলে রাখবেন, আমাদের সমাজকে আগলে রাখবেন কি করে? বর্তমানে পৃথিবীতে তথাকথিত আন্তর্জাতিক সম্প্রদায় হওয়ার কারণে পৃথিবীতে এখন একতরফা হস্তক্ষেপ সম্ভব হয়েছে, কিন্তু এর আগে
হয়তো বিশ্বযুদ্ধের ভয়ে বা অন্য কোনো কারণে যখন পৃথিবীতে ঠান্ডা যুদ্ধ ছিল তখন এরকম হস্তক্ষেপ হয় নাই। যেমন ধরুন ভিয়েতনাম যুদ্ধের সময় ধরুন কোনো আন্তর্জাতিক সম্প্রদায় গিয়ে সেখানে হস্তক্ষেপ করেনি কেন? এখন কিন্তু আপনি শুধু রুয়ান্ডাতে নয়, শুধু বসনিয়াতে নয়, শুধু ইরাকে নয়, আফগানিস্তানে নয়, কালকে যদি বাংলাদেশে এসে হেঁটে আসে কি করবেন? আমি এই জন্য বলছি আপনি আচরি ধর্ম অপরে শেখাও। আন্তর্জাতিক সম্প্রদায় যাদের বলা হয়, এখন পৃথিবী যখন একরৈখিক হয়ে দাঁড়াচ্ছে বা এক মেরুকেন্দ্রিক হচ্ছে তখন কিন্তু এই নিষ্ঠুরতার অভিনয় সর্বত্র হচ্ছে। সেখান থেকে আপনি আমাদের সমাজ তো শুরু করবো পরিবার থেকে, রাষ্ট্র থেকে, কিন্তু আমরা তো আন্তর্জাতিক এই পরিবেশ থেকে মুক্ত নই। এখন মানবাধিকার হয়েছে গণতন্ত্রের শত্রু। মানবাধিকারের নামে আপনি একটা দেশে গণতন্ত্রের যেটা প্রধান কথা, রাইট টু সেলফ ডিটারমিনেশন, কারণ আন্তর্জাতিক মানবাধিকারের সনদের মধ্যে আছে অল পিপলস হ্যাভ রাইট অফ সেলফ ডিটারমিনেশন। রাইট অফ সেলফ ডিটারমিনেশন মানে কি? তারা যেভাবে চায় তাদের পলিটিক্যাল স্ট্যাটাস করবে, যেভাবে চায় তারা তাদের অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক বিকাশ করবে, বিশেষ করে তাদের প্রাকৃতিক সম্পদ তারা নিয়ন্ত্রণ করবে। এখন পৃথিবীতে সেটা ভেঙে যাচ্ছে। তাহলে উপর থেকে যদি নিষ্ঠুরতা আপনাকে আদর্শ হিসেবে দেখানো হয়, এটাই মানবাধিকার। আচ্ছা, মানবাধিকার হচ্ছে বর্তমানে গণতন্ত্রের শত্রু। স্যার আমাদেরকে শেষ করতে হচ্ছে। প্রফেসর সলিমুল্লাহ খান, প্রফেসর মেহতাব খানম এবং কবি ফরিদ কবির, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।